রাজধানীতে মাদক কারবারির গুলিতে গোয়েন্দা পুলিশের 2 সদস্য আহত, অপরাধ নিয়ন্ত্রণ কাগজে কলমে, বলছেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করে রাতেই ফিরেছেন বাসায়। ঢাকার বাইরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা। প্রতিরোধেও চোখ নেয়ার তাগিদ, সচেতন হবার আহ্বান চিকিৎসকদের। নিষেধাজ্ঞার সময়ে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। খুশি জেলেরা, ইলিশের দাম কমানোর প্রস্তাব প্রশাসনের। ইরানে হামলা করতে ট্রাম্পের সম্মতি, যুক্তরাষ্ট্র আঘাত হানলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি খামেনির। এবং গল টেস্টে বাংলাদেশের লোয়ার অর্চারে ধস, দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 9 উইকেটে 484 রান, লিটনের সেঞ্চুরি 20। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। রাজধানীর পলচরে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন। বুধবার রাতে পলচন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। অভিযানের সময় তল্লাশির জন্য একটি প্রাইভেট কার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। মাদক কারবারিদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের 2 সদস্যের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আপনি আমাদের জানাবেন গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের কি অবস্থা রয়েছে, আর ডাক্তার কি বলছেন? স্নেহা, মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজনের যে আহত অবস্থায় তারা এখানে ভর্তি হয়েছিলেন, তারা কিন্তু এখন বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসক জানান যে খুব শিগগিরই এএসআই আতিক হাসানের অস্ত্রোপচারের কথা রয়েছে। এছাড়া কনস্টেবল সুজনের সার্বিক যে অবস্থা, এটি অনেকটা আশঙ্কা মুক্ত বলে তারা জানিয়েছেন। এছাড়া এখানকার সার্বিক অবস্থা যদি জানাই, ঢাকা মেডিকেলে কিন্তু সকাল থেকে দেখতে পেলাম যে ইমার্জেন্সি থেকে তাদেরকে শিফট করে ইতোমধ্যেই কিন্তু যে বেডে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত রাত 1:15টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হসপিটালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালাতে যায়। তো সেখানে অভিযান চালানোর সময় লালবাগ জোনের যে এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন, তারা দুজন যখন একটি গাড়ির পথ রোধ করে সেখানে মাদক কারবারিদের খোঁজ করছিলেন, ঠিক তখনই কিন্তু গাড়ি থেকে গুলি ছোড়া হয় এবং সেই গুলিতে আহত হন তারা দুজন। পরে কিন্তু তাদেরকে এখানে যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি সেখানে নিয়ে আসা হয়। এছাড়া যেই 3 জন গাড়িতে ছিলেন, সেই 3 জন মাদক কারবারিকে কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে এখানকার যে সার্বিক অবস্থা, যে পুলিশ বলছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা দুজনই বলছেন যে তাদের যে অবস্থা সেটি অনেকটা আশঙ্কামুক্ত। তবে এএসআই যে আতিক হাসান রয়েছে, তার যে সার্বিক অবস্থা, শারীরিক অবস্থা অনেকটা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। অস্ত্রোপচারের পরই মূল যে ব্রিফিং সেটি হচ্ছে ডাক্তার জানাবেন। এছাড়া এখানকার সার্বিক অবস্থা ছিল আশঙ্কামুক্ত। এই ছিল রাজধানীর ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। স্নেহা। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে পুলিশের সরাসরি অভিযানেও থামছে না হত্যা, ছিনতাই। রাজধানীতে ঈদের ছুটিতেও প্রতিদিন গড়ে একটি করে খুনের ঘটনা ঘটেছে। ডিএমপি তথ্য বলছে, শুধু ঈদুল আজহার ছুটিতেই চুরির মামলা হয়েছে 32টি আর ছিনতাইয়ের মামলা 13টি। যদিও পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমেই, মাঠ পর্যায়ে নেই কার্যকর ভূমিকা। সাদাত নিশাদের রিপোর্ট।
ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি, ঘটে প্রকাশ্য খুনের ঘটনাও। আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও থেমে থাকেনি অপরাধ। রাজধানীর 50টি থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদের আগে মে মাসে রাজধানীতে ডাকাতি হয় 5টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 40টি, খুনের ঘটনায় 32টি, ধর্ষণের ঘটনায় 49টি এবং 128টি চুরির মামলা হয়েছে। আর ঈদের আগের 5 দিন থেকে মোট 15 দিনে ডাকাতির ঘটনা ঘটেছে 2টি। এই সময় ছিনতাইয়ের মামলা হয়েছে 13টি, এছাড়াও 15টি খুন এবং 32টি চুরির মামলা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এই 15 দিনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে 97 জন, আর ডাকাতির মামলায় 102 এবং চুরির ঘটনায় 138 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডিএমপি জানায়, ঈদের লম্বা ছুটিতে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে ছিল অক্সিলারি ফোর্সও। নগরবাসীর মধ্যে যেন সবসময় একটা স্বস্তির ভাব থাকে, সেই জন্য তো সেইটা করতে গিয়ে আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রমগুলো, যেগুলো ভিজিবিলিটি পেট্রোল রয়েছে, তার বাইরে আমাদের যে বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক ডিউটিগুলো রয়েছে, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যদিও তা যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে অক্সিলারি ফোর্স শুধু নামে নয়, সঠিকভাবে তদারকি করলে অপরাধ দমন অনেকটাই সম্ভব। কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে এবং এটি দমনের প্রশ্নে এই পাড়া মহল্লার যে অক্সিলারি ফোর্সগুলো আছে, বাড়ির মালিক বা দারোয়ান যারা আছে, তাদেরকে সতর্ক থাকার যে বার্তা, সেটি পুলিশের কাছ থেকে সেটি প্রেরণ করা প্রয়োজন। পাশাপাশি এই ধরনের কোনো পরিস্থিতি বা অনিরাপদ কোনো পরিস্থিতি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকলে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে জানানোর ব্যবস্থা এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। অপরাধ দমনে দিনের চেয়েও রাতের ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসা কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার মধ্যরাতে হাসপাতাল থেকে ফের বাসায় ফিরে গেছেন খালেদা জিয়া। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 12টার পর হাসপাতাল থেকে ফের গুলশানের বাসা ফিরোজায় আসেন তিনি। মধ্যরাতেও বিএনপি চেয়ারপারসনকে দেখতে এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে বাসার সামনে আসেন দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, দেন নানা স্লোগান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বলেন, স্থিতিশীল রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে যে বাসায় এসেছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় দিয়ে থাকবেন খালেদা জিয়া। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস, এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার AJM জাহিদ হোসেন। ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 28 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 331 জন। এর মধ্যে 200 জনই আক্রান্ত শেষ 20 দিনে। করোনা বৃদ্ধির প্রবণতায় নতুন করে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের রিপোর্ট।
হঠাৎ করে চোখ রাঙাচ্ছে কোভিড-19। গেল 20 দিনে আক্রান্ত প্রায় 200 জন, মৃত্যু হয়েছে 10 জনের। ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। ভারত, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোগী বৃদ্ধির প্রভাব দেশে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত আমাদের দেশে এটা রিসেন্টলি যে ছড়াচ্ছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু। এবং নতুন যে স্ট্রেন যেটা পাওয়া গেছে, করোনার যে ভাইরাসের যে স্ট্রেনটা, কোভিড-19-এর যে স্ট্রেন, এটা কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছোঁয়াচ্ছে। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে ডেঞ্জারাস না, সিরিয়াস না, মৃত্যুর হার অত বেশি না, কিন্তু বলা তো যায় না। কোভিড টিকা নেওয়া অনেকেরই 2 বছর বেশি হয়েছে। এ অবস্থায় অতি ঝুঁকিপূর্ণদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ টিকাটা কিন্তু লং টাইম প্রোটেকশন দেয় না, 6 মাস থেকে 1 বছর, সুতরাং আমাদের 2 বছর কিন্তু হয়ে গেছে। সুতরাং আমাদের পর্যাপ্ত টিকা, কার্যকরী টিকার ব্যবস্থা করতে হবে। টিকাটা বোধহয় আবার চালু করতে হবে। আমরা সামনের দিন দেখি, যদি সমানে বাড়তেই থাকে, দ্রুত সময়ে যত তাড়াতাড়ি টিকা দেওয়া যায় এটার ব্যবস্থা করে। যারা নেন নাই তারা তো নেবেনই, আর যারা অলরেডি নিচ্ছেন টিকা তারা একটা বুস্টার ডোজ নেবেন। তবে রোগী বৃদ্ধি পেলেও কোভিড টিকা কার্যক্রমের কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। যদিও প্রতিটি টিকা কেন্দ্রে পর্যাপ্ত টিকা পাঠানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধানের। সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া আছে, প্রচুর টিকা দেওয়া আছে। যে কেউ ইচ্ছা করলে সিভিল সার্জন অফিস যে টিকা নিতে পারবে। রোগী বৃদ্ধির এ হার কমাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। যশোরে গত 5 দিনে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় চালু করা হচ্ছে আলাদা ইউনিট। এদিকে বরগুনার জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 232 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। করোনা, ডেঙ্গুর প্রকোপ এবং স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি? স্নেহা, যেটা বলছেন, চট্টগ্রামে কিন্তু নগরের মধ্যে করোনার যে প্রাদুর্ভাব সেটি হু হু করে বাড়ছে। কারণ গত 2-3 দিন আগে থেকে যেটি 5-6 জন শনাক্ত হতো, 2 দিনের পর থেকে কিন্তু প্রতিদিন গড়ে 9 থেকে 10 জন করে শনাক্ত হওয়া শুরু করেছে। সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে কিন্তু চট্টগ্রাম নগরে, কারণ নগরের বাইরে আশপাশের উপজেলাগুলোতে খুবই কম শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে কারণ নগরের আশপাশের উপজেলা যতগুলো, সবগুলো উপজেলাতে কিন্তু যারা জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ নিয়ে যারা বাসায় আছেন বা ঘরে আছেন তারা কিন্তু হাসপাতালে তেমন আসছেন না। তারা শুধু আশপাশের বাজারের যেসব ওষুধের দোকান আছে বা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে কিন্তু তারা খাচ্ছেন। সেজন্য কিন্তু নগরের বাইরে আসলে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। কিন্তু নগরে প্রতিদিন যে আক্রান্ত হার সেটি কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গতকালকে সিভিল সার্জন যেটি বলেছেন, আগের যে করোনা ছিল সেই করোনার প্রস্তুতি ভালো ছিল, সেটি ঠেকানো গিয়েছে। এবার যে নতুন করোনার প্রাদুর্ভাব সেটি কিন্তু তাদেরও প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি থাকলেও কিন্তু যে সরঞ্জামগুলি ছিল বা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের যে প্রস্তুতি ছিল সেটি কিন্তু আবার নতুন করে শুরু করা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার একটি আলাদা ওয়ার্ড ব্যবস্থা করা হয়েছে এবং জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে আমরা যেটি জেনেছি 2 জন রোগী কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি মা ও শিশু হাসপাতাল এবং অন্যান্য বেসরকারি এবং সরকারি যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক যেটি বলেছেন, হাসপাতালে যেহেতু বিভিন্ন রোগী চট্টগ্রাম জেলা এবং বিভাগের বিভিন্ন রোগী ভর্তি হয়, প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 রোগী এই হাসপাতালে চিকিৎসা নেন। সেই ক্ষেত্রে যারা অন্যান্য রোগে আক্রান্ত হয়, যারা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বা যেসব রোগী অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আলাদা ওয়ার্ডে কিন্তু করোনা রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2টি হাসপাতাল কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। এবং ডেঙ্গুর যদি বলা যায়, ইতিমধ্যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন যে কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছে। তবে তুলনামূলক চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলক আসলে কম বলা যায়। আর করোনার যে সংখ্যা সেটি পাড়ায় সাধারণ মানুষের মাঝে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে, কারণ নতুন যে ভেরিয়েন্ট সেটি আগের করোনার ভেরিয়েন্ট থেকে 5 থেকে 6 গুণ শক্তিশালী বলছেন স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম থেকে করোনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।
নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে সুষ্ঠু প্রজননে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। কক্সবাজারের রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ তুলেছেন জেলেরা, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। উৎপাদন স্থলে ইলিশের দাম কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ও অন্যান্য মাছ। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন হয়েছে। তাই রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, চলতি বছর ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা দেয়ায় ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পায়নি, যার ফলাফল এখন দৃশ্যমান সাগরে। সাগরে যার মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। ইন্ডিয়া বাংলাদেশ দেশে একসাথে অবরুদ্ধ নদী তো, কিন্তু আর সাগরে যাই মাছ না পাইতাম। সামনে জীবনানন্দ, সামনে ব্যক্তিগত জীবনানন্দ মহিলে আর জীবন জ্বলেব ইনশাল্লাহ, আশা করছি। হ্যাঁ, মোটামুটি আগে থেকে একটু লোকসান কমছে আর কি, ব্যবসা বাণিজ্য একটু হালকা পাতলা হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রায় 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ সাগর থেকে ধরা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। 48 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট রাজস্ব পেয়েছি প্রায় 46,000 টাকা এবং মাছের বাজার মূল্য প্রায় 40 থেকে 42 লাখ টাকা হবে। এই সফলতা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জেলেদের জন্য সহজ শর্তে বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ইলিশের বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কার্যকর পদক্ষেপ, বলছেন মৎস্য সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের নোয়াখালী টু ভীমখালী সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন 30টি গ্রামের লাখো মানুষ। 9 কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের সংস্কারে অনিয়ম ও অধীর গতির অভিযোগ স্থানীয়দের। সহকর্মী শাবাজ উদ্দিন মান্নার তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার নোয়াখালী ভীমখালী সড়কের কার্পেটিং উঠে মেঠো পথে রূপান্তরিত হয়েছে। 9 কিলোমিটার সড়কের মধ্যে 6 কিলোমিটারের পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের নূরপুর, তেরোহাল, জীবদারা, নয়াহাটি, শিমুলবাগ, উকারগাঁও, মুক্তাখাই গ্রামের অংশে সৃষ্টি হয়েছে অর্ধশত ছোট বড় গর্ত। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ কারণে দুটি উপজেলা 30টি গ্রামের মানুষ 3 বছর যাবৎ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে 31,14,18,000 ব্যয়ে সড়ক সংস্কার কাজ শুরু করে যৌথভাবে দুটি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল সড়কের কাজ না করে কালভার্ট, গাইড ওয়াল সহ মাটি ভরাটের কাজ করে। 4টি কালভার্টের মধ্যে 3টি কালভার্টের কাজ চলমান রয়েছে। সড়ক সংস্কারে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। গর্ভবতী মহিলা, মুরব্বী মহিলা এরা যাইতে খুব কষ্ট, খাসা রাস্তা, গাড়ি পাস হয় না, যায় লাঠিত পড় যায় মুরব্বী হলে, মানে জনগণের কষ্ট হইতেছে বা ড্রাইভারের মধ্যে অনেক আরো কষ্ট হইতেছে। এখন তো আমরা এই যে বাজারে যে যাই, মসজিদে বাজার মসজিদে যাই, আমরা খুব কষ্ট, এদিকে ফেক হয়ে যায়। ওই দেখুন গাড়ি চালাইয়া 1 টাকা পাই না, গাড়ির যে খাম কাজায় এই মুহূর্তে 1500 টাকা কাম করে যাইছি। দুই দিকে কিন্তু হাওর, এই হাওরের কারণে এই সড়কের পাশ থেকে মাটি আনলে রাস্তাটা আবার ক্ষতি হয়, এই মাটি টিকে না। ইট লাগায় তারা দেয় না, সিমেন্ট কুল্লার সাথে সাথে পুড়ে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রতিকূল আবহাওয়ার জন্য দ্রুত গতিতে কাজ শুরু করা যায়নি। সমস্যা মানে আমাদের তো এখন বৃষ্টির সিজন চলে আসছে, এখন তো আপনার যে রকমের আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করতেছিলাম ওইটাও অফ, বৃষ্টির কারণে মাটির কাজটাও অফ।
মাটি যে পয়েন্ট থেকে আনতেছিলাম পয়েন্ট থেকে গাড়ি ওঠে না। এখন আপাতত আমাদের এই কালভার্টের কাজগুলাই রানিং আছে। আর অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, সড়কের কাজ চলমান রয়েছে। এখানে কাজের কোনো অনিয়ম নেই। আমাদের মূল রাস্তার মধ্যে শুধু আরসিসি রাস্তা কমপ্লিট হয়েছে, আর রাস্তার দুই পাশে মাটির কাজ করতেছে, বক্স কভারের কাজ এলসি গতটা সম্পন্ন দিচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন মিটিংয়ে বসেছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শিউলি রায়। শিউলি, আপনি আমাদের জানাবেন মিটিং কি শুরু হয়েছে কিনা বা কি কি আলোচনা হতে পারে? জি, যেমনটি স্নেহা আপনি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন ভবনে এবং আজকে ঠিক সকাল 11টার দিকে আপনাদের আজকে নির্বাচন কমিশনের 7ম সভা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 কমিশনের এবং কর্মকর্তা বৃন্দদের মধ্যে এই সভাটি অনুষ্ঠিত হবে এবং এই সভায় কিন্তু মূলত গিয়ে 2টি এজেন্ডা নিয়ে গিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হবে। এই 2টি এজেন্ডার মধ্যে আছে আপনার রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা যে আইন, সেটা নিয়ে গিয়ে আজকে আলোচনা হবে। এছাড়া সীমানার পুনর্নির্ধারণের যে আইন সংশোধনীর যে ব্যাপার সেইটা নিয়ে আলোচনা হবে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে 22শে জুন কিন্তু নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ তারিখ। তো রাজনৈতিক দল গিয়ে এবং আচরণ বিধিমালার যে সকল সংক্রান্ত যে আইন রয়েছে সেই সকল কিছুর মধ্যেও কিন্তু এটি অন্তর্ভুক্ত আছে। এবং এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে আপনার আচরণ বিধিমালায় কিন্তু কিছুটা পরিবর্তন গিয়ে এসেছে এবং এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম উনি কিন্তু বলেছেন এর আগে যে যারা গিয়ে প্রার্থী তারা যেন নির্বাচনে যেরকম নির্বাচনী ব্যয় এবং গিয়ে নির্বাচনে সবাই যেন লেভেল প্লেইং গিয়ে ভাবে গিয়ে সকল কিছু গিয়ে তারা নির্বাচনের প্রচারণা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগে গিয়ে রাজনৈতিক দলদের সাথে কথা বলেই তারা গিয়ে এইসব কিছু সিদ্ধান্ত তারা নিবে। তো আজকে সকাল 11টায় যেহেতু আপনার নির্বাচন কমিশনে গিয়ে এই বৈঠকটা অনুষ্ঠিত হবে, তো এছাড়াও এই বৈঠকে কিন্তু শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো যে আরো কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে। তো এ ছিল আমার কাছে শেষ আগারগাঁও থেকে নির্বাচন কমিশন ভবন। শিউলি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নির্বাচন কমিশন মিটিং নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টাঙ্গাইলে লৌহজং নদীর উপর প্রায় 90 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখনো অচল। সেতুর 2 প্রান্তে নেই কোনো সংযোগ সড়ক, এতে ভোগান্তিতে অন্তত 30,000 মানুষ। স্থানীয়রা বলছেন এলজিইডির উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই পরিস্থিতি। তবে বাজেট সংকটে সংযোগ সড়কের কাজ শুরু হয়নি বলছে এলজিইডি। অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর, বাসারচর, লাউজান, বাইমাইল সহ অন্তত 20টি গ্রামের মানুষের চলাচল সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে 2023-24 অর্থ বছরে 87,91,000 টাকা ব্যয়ে লৌহজং নদীর উপর নির্মাণ করা হয় 40 মিটার দীর্ঘ সেতু। সেতুটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেতু নির্মাণের কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক, ফলে 2 পারের অন্তত 20টি গ্রামের মানুষ সেতুটিতে সুফল পাচ্ছে না। যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে, এতে বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর এলজিডির দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে পড়েছে তারা। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার করা যাচ্ছে না। জনপ্রতিনিধিদের জানালেও কার্যকরী কোনো উদ্যোগ মিলেনি। বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, তারপরে বয়স্ক বৃদ্ধ যারা আছে এরা এখান থেকে উঠতেই পারে না। আমাদের এই জায়গার যে কন্ট্রাক্টর ছিল বা যারা কাজ করতেছিল ওনারা পালিয়ে গেছে, তো এই কারণে আমাদের এই ব্রিজের 2 পাশে দেখতে পাচ্ছেন যে মাটি নাই, রাস্তা নাই। ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের রাস্তাটা হয়ে গেলে যদি অটো
তারপরে গাড়িগুলো যাতায়াত করতে পারে, তাহলে আমাদের মনে করেন যে এই পার থেকে ওই পারে যাওয়াও সুবিধা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানান নিয়ম অনুযায়ী কাজ শেষ করে বিল নেওয়া হয়েছে। রাস্তা করার তো আমাদেরই ছিল না, টেন্ডারে ছিল না, ওটুকু করে দিয়েছিলাম। তারপরে যে বৃষ্টি হয়েছে বা হয়েছে সেখানে হয়তো কিছু মাটি সরে গেছে, কিন্তু ওইটুকের মাটি মনে করেন যে আমাদের যখন ধরা ছিল ওইটুকু করে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক করা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে বরাদ্দ পেলে কাজ করা হবে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। বাকি যে রিমেনিং কাজগুলো এই অর্থ বছরে নিয়ে প্রজেক্টটা ফুলফিল করা যায় কিনা, এটা এই অর্থ বছরে পরিষদের ফান্ড থেকে আমি প্রপোজাল রাখবো আর কি। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েকদিনের বন্যা কাটিয়ে সব অবশেষে জমে উঠতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আমের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম কেনা বেচা। ন্যায্য দাম পেয়ে খুশি সবচেয়ে বড় এই আম বাজারের চাষিরা। দিন যত যাবে তত বাড়বে আমের দাম, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আম বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন আম। খিরসাপাত আম বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মন দরে। ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য জাতের আম বিক্রি হচ্ছে মন প্রতি ২,০০০ থেকে ২,৫০০ টাকা। বর্তমান মূল্য ন্যায্য মূল্য কিছু পাচ্ছে, এখন দেখা যাক তারপরে সামনের দিনে আমাদের কি অবস্থান হয়। আমের বাজার এখানে বেশি, কিন্তু ঢাকার মোকামে বা বিভিন্ন দেশের মোকামে দাম কম, ওখানে কমছে। শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমার ভালোই ন্যায্য দাম পাচ্ছি আমি। প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক আম কেনা বেচা হচ্ছে বলে জানান হাটের ইজারাদার। প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক আমাদের কানসার্ট বাজার থেকে রেগুলার আম এই মার্কেটেও লোড হচ্ছে এবং বিভিন্ন মোকামে যাচ্ছে। এদিকে বাংলাদেশের নামকরা জুস কোম্পানিগুলো পচা ও ফাটা আম ৫ থেকে ২০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোম্পানিতে। তো আমের সাইজগুলো দেখতে অসুন্দর বা দেখতে ভালো না, সেই আমগুলো ১৫-২০ টাকা কেজি মানে জুস কোম্পানিতে নেওয়া হয়। এগুলো আমরা কিনি ধরেন কত সময় ৬০০ টাকা মন, ৭০০ টাকা মন, ২০ টাকা কেজি, এবার যে আমরা কিনা বেচা করি আমরা এখান থেকে দিয়ে দিই রিজেট আমরা। আম বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। বর্তমান যে যানজট পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটি আমরা সরেজমিনে দেখতে এসেছি। পাশাপাশি হাটে আম কি পরিমাণে উঠছে, হাটে আমের যে দাম কিভাবে বিক্রি হচ্ছে, সার্বিক বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৭,০০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার আম কেনাবেচার আশা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউস বৈঠক করছেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন মেলায় দর্শনার্থীদের কেমন সমাগম দেখছেন, তারা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে কি না, এই মেলায় কি ধরনের আয়োজন করা হয়েছে? স্নেহা, আসলে আজকে যেহেতু উদ্বোধন, ৩ দিন ব্যাপী কিন্তু এই ফল মেলাটা শুরু হচ্ছে। আজকে উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে উদ্বোধনের আগেই কিন্তু জনসমাগম শুরু হয়েছে এই মেলাতে এবং ১২টি স্টল নিয়ে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কিন্তু এই মেলাটা শুরু হয়েছে এবং মেলাটার কিন্তু মূল লক্ষ্য হলো যে বিভিন্ন দেশি ফল এবং ফল সম্পর্কে ধারণা দেয় এবং ফলের গাছ লাগানোকে উৎসাহিত করা। মূলত দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই, এই
প্রতিপাদ্যকে কিন্তু সামনে রেখেই মূলত আজকে মেলাটা শুরু হয়েছে এবং মেলাটা কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আছেন মোহাম্মদ নজরুল ইসলামের। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে দেশি ফল আছে সেই ফলগুলো দিয়েই কিন্তু মূলত মেলাটা সাজানো হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে মূল মেসেজটা যাবে জনগণের কাছে যে যেন ফলগুলো কিভাবে চাষ হয় এবং কি কি ধরনের ফল গাছ লাগানো উচিত, কোন মৌসুমে লাগানো উচিত, এই সহ কিন্তু সার্বিক বিষয়গুলো তারা মেসেজ দিবেন। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সদরের যে উপজেলা কৃষি কর্মকর্তা আছেন যদিও পদোন্নতিপ্রাপ্ত আনোয়ার সাদাতের সঙ্গে। আপনি একটু জানাবেন যে এই মেলায় দর্শনার্থী কেমন আছে এবং আপনাদের মূল লক্ষ্যটা কি এই মেলাটার? ধন্যবাদ। আমাদের এই মেলার মূল লক্ষ্য হলো আমাদের দেশীয় যে অপ্রচলিত যে ফল যেগুলো রয়েছে সেগুলো চাষাবাদ বৃদ্ধি করা এবং প্রান্তিক পর্যায়ে জনগণ যখন এগুলো চাষ করবে আমাদের ফলজাত ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যেটা এককভাবে আমাদের খাদ্য নিরাপত্তার ভূমিকা রাখবে এবং আমাদের প্রান্তিক জনগণের যে পুষ্টি চাহিদা সেটা কিন্তু পূরণ হবে। এবং আমরা এই মেলা করছি একটি উদ্দেশ্য নিয়ে যে আমাদের সকল জনগণ যাতে এই ফল বৃক্ষরোপণের ব্যাপারে তারা সচেতন হতে পারে। যেহেতু এখন আমাদের মনসুন পিরিয়ড চলছে, এই মুহূর্তে যদি ফল গাছগুলো তারা রোপণ করতে পারে তাহলে আগামী বছর কিন্তু তারা এই থেকেই কিন্তু ফলগুলো তারা পেতে পারে। ধন্যবাদ আপনাকে। উনি আসলে যেমনটা বলছিলেন স্নেহা, আসলে বিভিন্ন প্রকার ফল নিয়ে সাজানো হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই সিরাজগঞ্জের ফল মেলাটা এবং এইখান থেকে জনগণ ফল এবং ফলের বৃক্ষ সম্পর্কে বিভিন্ন ধারণা পাবে, এমনটাই কিন্তু বলছেন কর্তৃপক্ষরা। স্নেহা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের 3 দিন ব্যাপী ফল মেলার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক খবর। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানে ইসরায়েলি হামলায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সেনাদের সামরিক অভিযানের অনুমতি দিলেও পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার এমন মন্তব্যে তোলপাড় পুরো বিশ্ব। এদিকে কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করছে ইরান। দাবি জানিয়েছে এখন পর্যন্ত প্রতিরক্ষা করে যাচ্ছে দেশটি। নীরব দাসের রিপোর্ট। দখলদার ইহুদিদের প্রাণকেন্দ্র কাঁপিয়ে দিতে ইসরায়েল অভিমুখে ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশসীমা। আইডিএফ এর দাবি, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দিয়েছে তাদের গর্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দখলদারদের আগ্রাসনে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে ইরান। তবে রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার মাত্রা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধ বিমান আঘাত হানে তেহরানের পুলিশ সদর দপ্তরে। এ সময় ইসরায়েলের ড্রোন সহ F-35 বিমান ভূপাতিত করে আইআরজিসি। পাল্টাপাল্টি লড়াইয়ের মাঝে মার্কিন বাহিনীকে ইসলামিক প্রজাতন্ত্রের উপর হামলায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার প্রশাসন। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ইরান আলোচনায় বসতে চায় বলেও দাবি করেন তিনি। সবকিছুর জন্য আমাদের পরিকল্পনা আছে। আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব যে হামলা চালানো হবে কিনা। তারা এখনো আলোচনা চাইছে, হোয়াইট হাউসে আসতে চাইছে। এদিকে পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের ওয়াশিংটনে অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরান সম্পর্কে পাকিস্তানের জানাশোনাটা ভালো। সামরিক প্রধান অনেক ব্যাপারে অসন্তুষ্ট, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার সঙ্গে কিছু বিষয়ে একমত। অন্যদিকে ইরান প্রতিরোধে নয় আত্মরক্ষা করছে বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। তারা প্রতিনিয়ত মিথ্যে রটিয়ে যাচ্ছে। এমন কখনোই হয়নি যে ইরান ইহুদিদের সহ্য করতে পারে না। এ লড়াই ইরান বনাম ইসরায়েল নাকি ইহুদি বনাম ইসলামের তা বোঝা মুশকিল। এছাড়া মিত্রদেশ ইরান এখনও রাশিয়ার কাছে সাহায্য চায়নি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে আইইএই জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় অস্ত্র তৈরির কোনো আলামত পায়নি সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রপন্থী সরকারকে উৎখাত করে 1979 সালে ইরানের প্রতিষ্ঠা হয় ইসলামিক প্রজাতন্ত্র। এরপর থেকেই দেশটিকে একদণ্ড শান্তিতে থাকতে দেয়নি ওয়াশিংটন। ইরানের আশপাশের বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে এবং বিভিন্ন আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে তেহরানকে সব সময় চাপে রেখেছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন 46 বছর আগের ইসলামী বিপ্লবের প্রতিশোধ নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। রাহান কবির শুভ্র রিপোর্ট।
বিশ্ব রাজনীতির এক বড় মোড় 1979 সালে ইরানে ঘটে যাওয়া ইসলামী বিপ্লব। পশ্চিমা সমর্থিত রাজতন্ত্র ভেঙে ইসলামী প্রজাতন্ত্র চালু হয় দেশটিতে। সেই বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকেই পাল্টে দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সূচনা করে দীর্ঘস্থায়ী শত্রুতার। বিপ্লবের আগেই ইরানের রাজনৈতিক উত্তেজনা শুরু হয় 1953 সালের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তেল সম্পদের জাতীয়করণ করেন, যা ছিল পশ্চিমা স্বার্থে বড় আঘাত। ফলে যৌথ পরিকল্পনায় মোসাদ্দেক সরকারকে হটিয়ে আবারও শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায় CIA ও ব্রিটিশ গোয়েন্দারা, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের রাজনীতিতে। সেই সময় ইরানকে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করত যুক্তরাষ্ট্র। তবে 1979 সালের শুরুতে বদলে যায় চিত্র। বিলাসী জীবনযাপন, পশ্চিমা সংস্কৃতি এবং সাধারণ মানুষের প্রতি অবহেলা ক্ষুব্ধ করে তোলে ইরানিদের। শুরু হয় শাহ বিরোধী বিক্ষোভ ও ধর্মঘট। এই অসন্তোষকে কাজে লাগিয়ে ফ্রান্সে নির্বাসনে থাকা আয়াতুল্লাহ আলী খোমেনি দেশে ফিরে বিপ্লবের নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। শাহের পতনে যুক্তরাষ্ট্রে তৈরি হয় চরম ক্ষোভ। এরপর থেকেই দেশটির ওপর কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চাপ প্রয়োগ শুরু করে ওয়াশিংটন। সম্প্রতি তা আরও প্রকট হয়েছে। ইরানকে ঘিরে রাখতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা মিত্ররা। 46 বছর আগে সেই ইসলামী বিপ্লব এখনো ইরান ও পশ্চিমা বিশ্বের মাঝে টেনে রেখেছে গভীর বিভাজন রেখা। যুক্তরাষ্ট্রের চোখে এই বিপ্লব ছিল একটি প্রতিক্রিয়াশীল পরিবর্তন। আজও সেই বিপ্লবের প্রতিশোধ নিতে মরিয়া ওয়াশিংটন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।